ওকে, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছে। ওকে, সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু ওয়েট। ঠিক আছে, আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। গতকালকে আমাদের ক্লাস ছিল এক নাম্বার ক্লাস। আজকে আমাদের ই কমার্স লাইভ ফ্রি ট্রেনিং ক্লাস নাম্বার 2। গতকালকে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সবাই আশা করি মনে আছে। জাস্ট আমরা ফেসবুক পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আর কিছু অ্যাডভান্স অনলাইন বিজনেস কাকে বলে, কিভাবে করতে হয় এবং প্রোডাক্ট রিসার্চ, অডিয়েন্স টার্গেটিং, ওইগুলো নিয়ে জাস্ট বেসিক একটু আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমাদের ই কমার্স লাইভ ফ্রি ট্রেনিং ব্যাচের ক্লাস নাম্বার 2। যেহেতু আমরা বলছি 3টা ক্লাস, আমাদের সেমিনার ক্লাস 3টা, তো আমরা আজকের 2 নাম্বার ক্লাস। তো আজকে আমরা কিছু জিনিস শিখবো যেগুলো একজন ই কমার্স উদ্যোক্তা বা যারা নিউলি ই কমার্স বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলেন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে আমরা চলে যাই। একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আমাদের ই কমার্স লাইভ ফ্রি ট্রেনিং ক্লাস স্টার্ট করতেছি আমরা। ওকে, ওকে, এখানে দেখেন আমরা আমাদের এই আজকের ক্লাসটাকে 2টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডিজিটাল রিলেশনশিপ কিভাবে তৈরি করবেন, ওইটা একটা পার্ট। আরেকটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কিভাবে আপনারা তৈরি করবেন, ওইটা আরেকটা পার্ট। ঠিক আছে, তো চলেন আমরা আমাদের প্রথম পার্ট নিয়ে আজকে একটু আলোচনা করি। ঠিক আছে, এটা একটু পরে আসি। এখন আসেন আমাদের আজকের প্রথম পার্ট। সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, ডিজিটাল রিলেশনশিপ তৈরি করা। ওকে, আপনি একজন বিজনেসম্যান, আপনি অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি অনলাইনে বিজনেস করবেন। তো এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার রিলেশনশিপ তৈরি করতে হবে আপনার কাস্টমারের সাথে। আপনার কাস্টমার যদি না চিনে, আপনাকে যদি ভালোভাবে না চিনে, তো আপনার প্রোডাক্ট কাস্টমারের প্রতি আকর্ষিত হবে না। ঠিক আছে, তো আসেন আমরা ডিজিটাল রিলেশনশিপ তৈরি করা বলতে আমরা কি বুঝি। প্রথমে দেখেন, আমরা একটা এখানে একটা পার্ট রাখছি, একটু যদি খেয়াল করেন, ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করা। ব্র্যান্ড আইডেন্টিটি বলতে আমরা বুঝাইছি, একটু একটু ওয়েট। ওকে, ব্র্যান্ড আইডেন্টিটি বলতে আমরা এখানে দেখেন একটি অনলাইন ব্যবসার প্রথম ধাপ হলো একটি প্রফেশনাল আইডেন্টিফায়ার তৈরি করা। এটা কেবল নাম বা লোগো নয়, একটু লক্ষ্য করেন, আমরা অনেকেই মনে করি ব্র্যান্ড মানে হচ্ছে একটা লোগো, বাট বিষয়টা এরকম নয়। ব্র্যান্ড মানে কোনো লোগো নয়। ব্র্যান্ড মানে হচ্ছে আপনার পরিচিতিটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। অর্থাৎ কারো কাছে জাস্ট আপনার নামটা শুনলো, ওইটা ওইটা যাতে মনে হয় না ওইরকম নামে আমি কাউকে একজনকে চিনি। ঠিক আছে, ওইটাকে বলা হয় ব্র্যান্ড। ঠিক আছে, অর্থাৎ এটি আপনার গ্রাহকের চোখে আপনার ব্র্যান্ডকে একদম ফার্স্ট ইমপ্রেশনে নিয়ে যাবে। এটাকে আমরা বলি ব্র্যান্ড আইডেন্টিটি। ঠিক আছে, আরেকটু যদি আমরা খেয়াল করি, এখানে আমরা কিছু এসেনশিয়াল ব্র্যান্ডের এলিমেন্ট রেখেছি কিভাবে আপনার ব্র্যান্ডগুলা বড় করবেন বা খুব সহজে নেবেন। একটু যদি দেখি, এখানে হচ্ছে আমরা গতকালকে একটা কথা বলছিলাম, আমরা ফেসবুক পেজে যেসব আমরা নামগুলো সেট আপ করি, খুব সহজ। এখানেও ঠিক একই নাম, আপনার ব্র্যান্ডের যে নামটা দিবেন একদম সহজ হতে হবে, মনে রাখার মতো, যেমন আরেকটু ইউনিক। যেমন এখানে দেখেন আমাদের একটা, আমরা সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ইউনিলাক্স। এটা একদম শর্ট, ঠিক আছে, মানে সবাই মনে রাখতে পারবে। লাইক ধরেন আমাদের এজেন্সির নাম আব্দুল্লাহ বুস্ট এজেন্সি।
খুব সহজ, মানে সবাই মনে রাখতে পারবে। বাট আপনি এখন আপনার ব্র্যান্ডের এরকম একটা নাম দিলেন যেটা মানুষ উচ্চারণই করতে পারে না, তো ওই রকম হওয়া যাবে না। ব্র্যান্ডের নামটা খুব সহজ এবং মনে রাখার মতো ইউনিক হতে হবে, ঠিক আছে? তারপর আসেন এলিমেন্টের নাম্বার আমরা 2 তে যদি দেখি, লোগো অ্যান্ড কালার প্লেট। অর্থাৎ আপনার যে লোগোটা থাকবে ওই লোগোটা যে কালারের দিবেন, বা আপনার একটা ব্র্যান্ড কালার নির্বাচন করতে হবে, যে কালারগুলা আপনি আপনার ব্র্যান্ডের মধ্যে ইউজ করবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজ করবেন, মানে বেশি বিভিন্ন কালার ইউজ না করে যে কোনো একটা কি দুইটা কালার ইউজ করবেন, যেটা আপনার ব্র্যান্ড কালার নামে পরিচিত হবে, ঠিক আছে? ওকে, মানে এই কালারগুলো আপনি সব প্ল্যাটফর্মে ইউজ করবেন। আর আমরা অনেকে করি কি, একটা লোগো বানাই বিভিন্ন কালার দেই, একটা আমরা ইনস্টাগ্রামে এক কালার ইউজ করি, ফেসবুকে ইউজ করি। ওইটা করা যাবে না। আপনি একটাই কালার, একটাই লোগো সব প্ল্যাটফর্মে সেমভাবে ইউজ করবেন, যাতে মানুষ দেখলে না মনে করে যে এটা আমি ফেসবুকে দেখে আসছিলাম, এখন আমি ইনস্টাতে দেখতেছি সেমই। আশা করি বুঝতে পারছেন। তারপর আসেন যে ট্যাগ লাইন। ট্যাগ লাইন বলতে বোঝানি হয় একটা স্লোগানকে। ধরেন আপনার একটা বিজনেস আছে, ওই এইরকম একটা স্লোগান লিখতে হবে, যেটা যে স্লোগানটা মানুষে পড়লে যাতে আপনার সম্পর্কে একদম একটা ধারণা চলে আসে, ঠিক আছে? লাইক ধরেন এখানে আমাদের আব্দুল্লাহ বুস্ট এজেন্সি নিয়ে আমরা একটা স্লোগান লিখেছি, যে আমরা এখানে লিখছি দেখেন, উই ডোন্ট জাস্ট বুস্ট অর অ্যাডস, উই বিল্ড আপ ব্র্যান্ডস। লাইক ধরেন আমি এটার অর্থ হলো, আমরা শুধু অ্যাড এবং বুস্টই করি না, আমরা একটা ব্র্যান্ড তৈরি করি। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আপনার যে ব্র্যান্ড আছে ওইটার ট্যাগলাইনও অনেক সুন্দর এবং অর্থবহুল হতে হবে, যাতে মানুষ এটা পরে একটা আপনার বিজনেস সম্পর্কে ওভারঅল একটা ধারণা পায়। আচ্ছা, এখন এখানে দেখেন ব্র্যান্ড আইডেন্টিটি সব জায়গায় একইভাবে ব্যবহার করুন। লাইক ধরেন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, অ্যাড যে কোনো জায়গায় আপনার বিজনেসের প্রচার করতে চান, সেম নাম, সেম লোগো, সেম কাভার ফটো, সেম ইমেজ বা সেম ক্যাটাগরিতে আপনি ওইগুলা ফুটায় তুলবেন। এটা যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন, একই আইডেন্টিটি সব জায়গায় ইউজ করবেন। ভিন্ন ভিন্ন আইডেন্টিটি ইউজ করলে আপনি কখনোই আপনার ব্র্যান্ডকে সবার কাছে পরিচিত করতে পারবেন না। হোপফুলি সবাই এটা বুঝতে পেরেছেন। এখন আসেন আরেকটু যদি আমরা একটু এখানে করি, এখানে আরেকটা পার্ট আমরা আইডেন্টিটি রিলেশনশিপের মধ্যে আরেকটা পার্ট রেখেছি, লাইক ডোমেইন অ্যান্ড ওয়েবসাইট। ওকে, একটু যদি লক্ষ্য করেন, অনলাইন ব্যবসা একটা পরিচিতি পাওয়াতে গেলে আপনার এখন ফেসবুক পেজ থাকলে জাস্ট হবে না, আপনার নর্মালি একটা ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। এই বর্তমান কম্পিটিশনের যুগে একটা ওয়েবসাইট থাকলে আপনার ব্র্যান্ডের পরিচিতিটা খুব দ্রুত বৃদ্ধি পাবে, ঠিক আছে? ওকে। এখানে ধরেন আমরা যখন একটা বিজনেস করি, আমাদের অফলাইনে একটা স্টোর থাকে। তো এটার আমরা যেটা সংক্ষেপে আমরা দোকান বলি। তো ওই দোকান, আর এখানে আপনার যদি ওয়েবসাইটটা থাকে, এটাকে বলা হয় ডিজিটাল অফিস। আর আপনার যে অফলাইনের দোকানটা ওইটাকে আমরা অফলাইন শপও বলতে পারি, ঠিক আছে? তো একটা ওয়েবসাইট থাকা মানে ডিজিটাল অফিসে থাকা। বুঝতে পারছেন? তো আপনার ব্র্যান্ডটা তৈরি করতে গেলে, আপনার ব্র্যান্ডটা পরিচিতি পাওয়াতে গেলে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। ঠিক আছে? এটা যেটা ডিজিটাল অফিস নামে সাধারণত বা সচরাচর এটা পরিচিত। ওকে। এখন আসেন, ওয়েবসাইট আবার ২ ধরনের আছে আমরা সবাই জানি। একটা হচ্ছে ফুল ওয়েবসাইট, আরেকটা আমরা ল্যান্ডিং পেজ আকারে যেগুলা মানে দেখি। জাস্ট ল্যান্ডিং পেজ আকারে জাস্ট মাত্র একটা পেজ থাকে। এখানে দেখেন ফুল ওয়েবসাইট বলতে আমরা বুঝাইছি একটা ই-কমার্স রিলেটেড নিয়ে আমরা আলোচনা করি। একটা ই-কমার্স রিলেটেড দেখেন যে একটা ওয়েবসাইটের মধ্যে ফুল ওয়েবসাইটে কি থাকে? লাইক ধরেন পেজ থাকে, অনেকগুলা পেজ থাকে। আমরা এখানে লেখা দিছি দেখেন। একটা হোম পেজ থাকে, শপ পেজ থাকে বা সার্ভিস পেজ থাকে, অ্যাবাউট আস পেজ থাকে, তারপর কন্ট্যাক্ট আস পেজ থাকে, প্রাইভেসি পলিসি। তো বিভিন্ন বিভিন্ন ধরনের পেজ থাকে। বাট ল্যান্ডিং পেজের বিষয়টা যদি আপনি বলেন, ল্যান্ডিং পেজে ওই এতগুলা পেজ থাকে না, বাট জাস্ট নর্মাল জাস্ট একটা পেজ থাকে। এখন হচ্ছে এটা আপনার ব্র্যান্ডের আইডেন্টি করতে গেলে আমি আপনাকে প্রেফার করবো আপনি একটা ফুল একটা ওয়েবসাইট মেক করেন। ল্যান্ডিং পেজে আপনি জাস্ট খালি এই সিম্পল প্রোডাক্ট যদি একটা প্রোডাক্ট থাকে, দেন আপনি ল্যান্ডিং পেজ ইউজ করতে পারেন। বাট আইডেন্টিটি মানে রিলেশনশিপ বিল্ড আপ করতে গেলে আপনার সুন্দর একটা ওয়েবসাইট থাকলে রিলেশনশিপটা খুব সুন্দরভাবে বিল্ড আপ করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার কি হয়, পেইড এড থেকে যে ট্রাফিকগুলো আসে ওইগুলা আপনি আইডেন্টিফাই করতে পারেন। লাইক ধরেন আমি আজকে একটা অ্যাড চালাইছি, ওই অ্যাড থেকে কে কে আমার ওয়েবসাইটে গেছে ওইগুলো আমরা মানে দেখতে পারি। কিভাবে দেখতে পারি ওইগুলো আমরা পরে আসতেছি। তারপরে দেখেন কনভার্সন ট্র্যাকিং অ্যান্ড ডাটা কালেকশন। লাইক ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওইটার মধ্যে আপনি কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে পারবেন, যেটাকে আমরা সংক্ষেপে যারা আমরা সবাই চিনি পিক্সেল নামে, ঠিক আছে? তো পিক্সেল নামে এই পিক্সেলগুলো আপনারা ওয়েবসাইট থাকলে অবশ্যই সেট আপ করে এবং কাস্টমারের ডাটাগুলো সংগ্রহ করতে পারবে।
ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইরকম। হোপফুলি আপনারা ব্র্যান্ডের রিলেশনশিপ তৈরি করা সম্পর্কে বা ডিজিটাল দুনিয়ায় কিভাবে একটা রিলেশনশিপ তৈরি করতে পারবেন ওইটা সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। ঠিক আছে? ওকে, একটু যদি আমরা করি আমাদের আজকে প্রথম একটা পার্ট যেটা আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। এখন আসলে আমরা পার্ট নাম্বার টুতে চলে যাই। ঠিক আছে? একটু যদি দেখেন। ওকে, আমরা পার্ট নাম্বার টু। ওকে, একটু দেখেন, এটা একটু বড়। এইটা পার্ট নাম্বার টুতে আমরা আলোচনা করতেছি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। আপনার মার্কেটিং যে করবেন, আপনার একটা বিজনেস আছে, আপনার বিজনেস থাকলেই তো হবে না, ওইটার মাস্ট বি মার্কেটিং করা দরকার। আমরা একটা কথা জানি যে প্রচারই প্রসার, অর্থাৎ যত প্রচার করবেন তত আপনার বিজনেস বড় হবে। এর জন্য মার্কেটিংয়ের কোনো বিকল্প নাই। ওকে, এখন আসলে মার্কেটিং অনেক ধরনের হয়, আমরা একটু অর্গানিক মার্কেটিং নিয়ে একটু আলোচনা করি। অর্গানিক যে কন্টেন্টগুলো, কন্টেন্ট স্ট্র্যাটেজি। ওকে, আসেন প্রথমে যদি আমরা মার্কেটিং এর স্ট্র্যাটেজির দিকে যাই, আমরা এক নম্বরে দেখতেছি অর্গানিক কন্টেন্ট স্ট্র্যাটেজি। অর্গানিক কন্টেন্ট বলতে বোঝাই আমরা ফ্রি যে মার্কেটিংটা আছে ওইটা। লাইক ধরুন আপনার একটা পেজ আছে, আপনি ওইটার মধ্যে রেগুলার পোস্ট করবেন। এখন দেখেন পোস্ট করলেই এটা অর্গানিক মার্কেটিং হবে না। আপনি আপনার নিজের মতো পোস্ট করলেন, ওইটা অর্গানিক মার্কেটিং হবে না। বাট কীরকম পোস্ট করতে হবে ওইটাও আমি এখানে বলে দিচ্ছি। দেখেন, এডুকেশনাল পোস্ট করবেন। লাইক ধরেন কাস্টমারকে শেখানো। লাইক ধরেন আপনি একটা, এখানে আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি, আমরা ধরেন একটা পাঞ্জাবি সেল করেন, ওই পাঞ্জাবিটা ভালো না খারাপ কাস্টমার কিভাবে চিনবে, ওইগুলো নিয়ে আপনারা কন্টেন্ট মেক করতে পারেন বা কন্টেন্ট তৈরি করতে পারেন। এবং আবার আপনি দেখেন ইমোশনালভাবে কাস্টমারকে আপনি হুক আপ করতে পারেন। ঠিক আছে? লাইক ধরেন আপনার ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের একটা গল্প দিয়ে যে আমাদের ব্র্যান্ড থেকে, আমাদের ওই সব থেকে কাপড় নিয়ে অনেকেই ভালো রিভিউ দিতেছে। ঠিক আছে? এগুলো বলা হয় ইমোশনালি যে কন্টেন্টগুলো। ঠিক আছে? এগুলো একদম ফ্রি মার্কেটিংয়ের মধ্যে। তারপর আসেন যে প্রমোশনাল, অফার এবং নতুন কালেকশন। দেখেন এখানে যদি লক্ষ্য করেন অফার এবং নতুন, অর্থাৎ প্রমোশনালের আকারে। লাইক ধরুন আপনি একটা দুইটা প্রোডাক্ট ১,০০০ টাকা করে সেল করতেছেন এটা প্রতিনিয়ত, বাট আপনি মাঝে মাঝে একটু ডিসকাউন্ট দেবেন। ধরেন ১,০০০ টাকার পরিবর্তে আপনি ওইটা ৯০০ টাকা করে দিলেন। এগুলাকে বলা হয় প্রমোশনাল। এর যে কারণে আপনার যে অডিয়েন্সগুলো আছে বা আপনার যে কাস্টমারগুলো আছে ওইগুলা খুব সুন্দরভাবে আপনার আপনার প্রতি কনভার্ট হয়ে যাবে। আই হোপ বুঝতে পারছেন। তারপরে আসেন আরেকটা আমরা কন্টেন্ট রেখেছি ইংগেজিং। ইংগেজিং বিষয়টা হচ্ছে আপনি যখন একটা কন্টেন্ট মেক করবেন বা আপনি যখন একটা পোস্ট করবেন, ওই পোস্টে বিভিন্ন রিলেটেড প্রশ্ন করবেন। লাইক ধরেন আপনি একটা পাঞ্জাবি একজনের কাছে বিক্রি করছেন, ওইটা নিয়ে একটা পোস্ট করবেন যে আমাদের পাঞ্জাবিগুলো আপনাদের কাছে কীরকম লাগে। লাইক ধরুন আমাদের পাঞ্জাবিগুলো আরেকটু ভালো করতে চাই, কিভাবে করব। যখন কাস্টমার এগুলো আপনার সাথে আনসার দিবে, ওই কাস্টমার এবং আপনার সাথে একটা রিলেশনশিপ খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ওইগুলো আমরা আলোচনা করলাম যে অর্গানিক মার্কেটিংয়ের নিয়ে, যে অর্গানিক কন্টেন্টগুলো কীভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ সাজাবেন। ঠিক আছে? এখন আসেন আমরা যদি একটু যাই পেইড স্ট্র্যাটেজি বা পেইড অ্যাড স্ট্র্যাটেজি। পেইড অ্যাড বলতে আমরা যারা অনেকেই বুঝি, অনেকে আমরা যারা বাংলাদেশে আছি সাধারণত আমরা ফেসবুক নিয়ে আলোচনা করি। দেন আমরা আজকে ফেসবুকের এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে? পেইড স্ট্র্যাটেজির এখানে অ্যাডের কিছু অবজেক্টিভ আছে। অবজেক্টিভ বললে লাইক উদ্দেশ্য। আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার এটার মেইন উদ্দেশ্য কি, এটাকে বলা হয় অবজেক্টিভ। এখানে আসেন ফেসবুক অ্যাডের অনেকগুলো অবজেক্টিভ আছে, বাট আমি ৩টা অবজেক্টিভ নিয়ে এখানে আসছি। আপনারা যদি একটু দেখেন। ওকে, প্রথম অবজেক্টিভটা আমরা আলোচনা করছি ট্রাফিক অ্যাড। লাইক ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি ওই প্রোডাক্টের ইয়ে করতে মানে এই প্রোডাক্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটে মানুষগুলাকে আনতে চাচ্ছেন। দেন আপনি ট্রাফিক অ্যাড ইউজ করতে পারেন। ট্রাফিক অ্যাড হচ্ছে যখন আপনার প্রোডাক্টটা মানুষের কাছে যাবে, ওই প্রোডাক্টটা দেখে মানুষ আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে। এটাকে বলা হয় ট্রাফিক অ্যাড। অর্থাৎ এই ট্রাফিকের মাধ্যমে আপনার ওয়েবসাইটে অডিয়েন্স বা কাস্টমারকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তারপর যদি আমরা অ্যাড অবজেক্টিভের দ্বিতীয়টা দেখি এঙ্গেজমেন্ট অ্যাড। এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা আমরা অনেকেই এটার সাথে পরিচিত, যেটাকে অনেকে আমরা মেসেজ অ্যাড ক্যাম্পেইন বলে থাকি। বা অনেকে আবার আপনার এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন বলে। এখন আসে এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন হচ্ছে কাস্টমারকে আপনার পোস্ট অথবা প্রোডাক্টের সাথে এঙ্গেজড করা। লাইক ধরেন আপনি একটা টি-শার্ট সেল করতেছেন, ওই টি-শার্টটা যখন আপনি অ্যাড আকারে দিবেন, দেন কাস্টমারের যদি ভালো লাগে, কাস্টমার আপনাকে মেসেজ করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। ওইগুলাকে বলা হয় এঙ্গেজমেন্ট অ্যাডের অবজেক্টিভ। লাইক অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য। তারপরে আসেন সেলস কনভার্সন অ্যাড। সেলস কনভার্সন অ্যাড মানে আমরা বুঝাচ্ছি আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি সেলস অ্যাডের জন্য উপযুক্ত।
ঠিক আছে? ওই সেলস মানে কি আপনার প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটাকে ডিরেক্ট সেলস করার উদ্দেশ্যে আপনি বিজ্ঞাপন রান করবেন। ঠিক আছে? ওইটাকে বলা হয় সেলস কনভার্সন বা সেলস অ্যাজ অ্যাড অবজেক্টিভ। হোপফুলি আপনারা এই ৩ টা অবজেক্টিভ বুঝতে পেরেছেন। ঠিক আছে? ওকে। এখন আসেন মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে আমাদের ৩ নাম্বার আলোচনার বিষয় যেটা, এটা হচ্ছে পিক্সেল ট্র্যাকিং অ্যান্ড কনভার্সন এপিআই। অনেকেই এই আলোচনাটা ধরতে পারবেন না। হোপফুলি তো সবাই এগুলা তো মনে করেন যে একদম অ্যাডভান্স লেভেলের আলোচনা। জাস্ট আমি সংক্ষেপে একটু বলার ট্রাই করব। আমি জাস্ট খালি বোঝানোর চেষ্টা করব যে এগুলো আপনার বিজনেসের জন্য কতটা দরকার বা এগুলো অনুসরণ না করলে আপনি কতটুকু ক্ষতির সম্মুখীন হতে পারেন। এগুলো অনুসরণ করলে কতটুকু আপনি লাভবান হতে পারেন। বিষয়টা হচ্ছে এখানে। এখন আসেন যে আমরা একটা আলোচনা করছি এখানে পিক্সেল ট্র্যাকিং ও কনভার্সন এপিআই। অনেকেই বিজ্ঞাপন দেয় কিন্তু জানে না তাদের টাকা কোথায় খরচ হচ্ছে। ঠিক আছে? পিক্সেল ট্র্যাকিং হলো সিস্টেম। ওকে। ধরেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। লাইক ধরেন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, আমরা যদি আমাদের এজেন্সি আব্দুল্লাহ বুস্ট এজেন্সি, ওকে, আমাদের আব্দুল্লাহ বুস্ট এজেন্সির ওয়েবসাইটে যদি আমরা একটু প্রবেশ করি, ঠিক আছে? ধরেন আমি একজন ইউজার হিসাবে এই ওয়েবসাইটে প্রবেশ করছি। ঠিক আছে? এই ওয়েবসাইট সম্পর্কে আমার একটা বেসিক একটা ধারণা আছে। হ্যাঁ? তো আমি ধরেন এই ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। ঠিক আছে? ওকে। এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন প্রবেশ করার মূলে হলো কি? আমার কিন্তু একটা ডাটা ওদের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে থেকে গেল। আমি যে ওই ওয়েবসাইটে প্রবেশ করছি, ওই ওয়েবসাইটে যদি পিক্সেল সেটআপ করা থাকে বা কনভার্সন এপিআই সেটআপ করা থাকে, দেন আমি যে এই ওয়েবসাইটে ভিজিট করেছি, ওই ভিজিটের ডেটাটা এখানে ওই ওয়েবসাইটে সেটআপ করা থাকবে। যে ডেটাটা আপনি ইউজ করে পরবর্তীতে আপনার বিজ্ঞাপনটা আমাকে দেখাতে পারবেন। বা আমাদের এজেন্সি চাইলেই আমার ডাটাটা ইউজ করে এই সেম বিজ্ঞাপন ওরা আমাকে ট্র্যাক করে দেখাতে পারবে। এখন আসেন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা বা কনভার্সন এপিআই সেটআপ করা ওইটা বাধ্যতামূলক। কারণ ফেসবুকের কাছে আপনার ওয়েবসাইটে যত ডাটা থাকবে, ফেসবুক আপনার অ্যাডটারে তত ভালোভাবে অপটিমাইজ করবে। ঠিক আছে? আপনার ওয়েবসাইটে দৈনিক কতজন ইউজার আসতেছে, কতজন ইউজার আপনার প্রোডাক্টটা ভিজিট করতেছে এবং কতজন ইউজার আপনার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতেছে এবং দিন শেষে তারা পারচেস করতেছে, ওই সবগুলো ডাটা ফেসবুকের কাছে যখন থাকবে, তখন ফেসবুক আপনার অ্যাডটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবে। ঠিক আছে? এই কারণে আপনার পিক্সেল সেটআপ করা বা কনভার্সন সেটআপ করা একটা ওয়েবসাইটে বর্তমানে বাধ্যতামূলক একটা বিষয়। আপনার ফেসবুককে যত ডাটা দিতে পারবেন, ততই ফেসবুক আপনাকে ভালো একটা রেজাল্ট দেবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো এখানে আমরা অলরেডি আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটু দেখেন ফেসবুকের পিক্সেলের বেনিফিটটা কি? রিটার্গেটিং অ্যাডস। লাইক ধরেন আমি একটা ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করলাম, প্রোডাক্টটা দেখলাম, চলে আসলাম। ওই ওয়েবসাইটের ওনার যদি চায় বা ওই ওয়েবসাইটের বিজনেসম্যান যদি চায়, ওই বিজনেসম্যান আমাকে আবার রিটার্গেটিং মানে পুনরায় টার্গেট করে উনার প্রোডাক্টের অ্যাডটা আমাকে দেখাতে পারবে। এটাকে বলা হয় রিটার্গেটিং অ্যাডস দেওয়া যায় এইভাবে রিটার্গেটিং করে। ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাকুরেট ডাটা পাওয়া যায়। মানে যে ওয়েবসাইটে যারা ভিজিট করছে সবার ডাটা পাওয়া যায়। তারপরে আসেন দেখেন এখানে আমরা একটা বেনিফিট লিখে রাখছি যে অ্যাড পারফরম্যান্স পরিমাপ করা যায়। মানে অ্যাডের মধ্যে কতটুকু ভালো রেজাল্ট আসতেছে ওইটা মেজার করা যায় বা পরিমাপ করা যায়। ঠিক আছে? ওকে। হোপফুলি সবাই বুঝতে পারছেন। আমার কি স্ক্রিনটা একটু ভালোভাবে জুম করা উচিত? ওকে, দেখেন। কনভার্সন এপিআই ভার্সেস ম্যানুয়াল পিক্সেল। ওকে, কনভার্সন এপিআই ভার্সেস ম্যানুয়াল পিক্সেল যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, অনেকে দেখবেন জাস্ট নরমালি একটা প্লাগইনের মাধ্যমে বা একটা কোডের মাধ্যমে পিক্সেল সেটআপ করে নেয়। যেটা প্রপার পিক্সেল সেটআপ না। ঠিক আছে? এটা প্রপার পিক্সেল সেটআপ না। কনভার্সন এপিআই মিন্স অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। লাইক ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে আপনার অ্যান্ড্রয়েড ইউজারও ভিজিট করবে, আইফোন ইউজারও ভিজিট করবে। যখন আপনি ম্যানুয়ালি পিক্সেলটা সেটআপ করবেন, ডেটাগুলা ঠিকভাবে পাবেন না। মানে আমি যেটা বলতেছি কোডের মাধ্যমে যদি সেটআপ করেন বা প্লাগইনের মাধ্যমে যদি সেটআপ করেন, আপনি ডেটাগুলা ঠিকভাবে পাবেন না। দেন আপনার যারা যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার ওয়েবসাইট ভিজিট করবে, তাদের ডেটাগুলো আপনারা পাবেন। বাট কনভার্সন এপিআই যেটাকে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং বলি, ওইটা যদি সেটআপ করেন, দেন আপনি অ্যাকুরেট সবগুলা ডাটা আপনার ফেসবুকের পিক্সেলের কাছে পাবেন এবং যারা অ্যান্ড্রয়েড থেকে ভিজিট করুক না কেন অথবা আইফোন ইউজার থেকে ভিজিট করুক না কেন, আপনি সবার ডাটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। এটা হচ্ছে ম্যানুয়ালি এবং কনভার্সন এপিআই এর একটু সংক্ষেপে একটা পার্থক্য। ঠিক আছে? ওকে। আরেকটু যদি আমরা একটু দেখি, এখানে আসেন যে অডিয়েন্স সেগমেন্টেশন।
লাইক ধরেন আমরা এখানে লিখে দিছি, একটু যদি দেখেন আমাদের 4 নাম্বার স্ট্র্যাটেজি, 4 নাম্বার আলোচনা হচ্ছে অডিয়েন্স সেগমেন্টেশন। সব কাস্টমার এক নয়, তাই সবাইকে একই বিজ্ঞাপন দেখানো ভুল। অডিয়েন্স সেগমেন্টেশন লাইক ধরেন আপনার কাস্টমার আপনার মধ্যে আছে যারা 40 বছরের মানুষ, তারাও আপনার কাস্টমার। যারা 20 বছরের মানুষ, তারাও একটা কাস্টমার। আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, ধরেন টি শার্ট নিয়ে আসলেন যেটা সেল করবেন, ওইটা কি 40 বছরের মানুষ টি শার্ট এখন পরবে? ধরেন এই যে ট্রেন্ডি একটা টি শার্ট নিয়ে আসলেন, তো ওদেরকে এখন 40 বছর মানুষ যারা আছে ওদেরকে কি অ্যাড দেখালে কোনো লাভ হবে? কোনোভাবে লাভ হবে না। মেইনলি কথা হচ্ছে আপনার অডিয়েন্সটা সেগমেন্টেশন করতে হবে, অডিয়েন্সটা ভাগ 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 করে দিতে হবে। লাইক ধরেন ওদের আচরণ বা বয়স বা এই যে কি বলে টার্গেটিং অনুযায়ী আপনি ওদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে দেন আপনার অডিয়েন্স অনুযায়ী আপনি অ্যাড ওদেরকে দেখাবেন, দেন একটা ভালো একটা পারফরমেন্স পাবেন। এখানে দেখেন একটু আমরা করে দিয়েছি। লাইক ধরেন এখানে আছে আরেকটা একটু সেগমেন্টেশন এক্সাম্পল আকারে দিয়ে দিয়েছি, নিউ অডিয়েন্স। যারা নিউ অডিয়েন্স বলতে আমরা বুঝাইছি যে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন আছে, অনেকেই জানেন। যারা আপনার ওয়েবসাইটে নিউ বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে না, ওদেরকে আপনারা সবসময় অ্যাওয়ারনেসের মাধ্যমে ক্যাম্পেইন দেখানোর ট্রাই করবেন। অ্যাওয়ারনেসের মাধ্যমে মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করার চেষ্টা করবেন। দেন অ্যাওয়ারনেসের পরে আপনি এঙ্গেজড অডিয়েন্স, যারা আপনার অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনার কাছে ডাইভার্ট হবে বা কনভার্ট হবে, যারা আপনাকে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ফলো করবে, ওদেরকে আপনারা কি করতে পারেন, এঙ্গেজমেন্ট অ্যাড বা যেটাকে বলা হয়, আমরা যেটাকে বলি মেসেজ ক্যাম্পেইন, ওইটা আপনি দেখাতে পারেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। আপনি মানে অডিয়েন্স সেগমেন্টেশন বলতে বোঝানো ওদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ওদেরকে একটু ভাগ ভাগ করে দেয়। ঠিক আছে, তারপরে আসেন যে যারা ওয়েবসাইটে যায় ওদেরকে আলাদাভাবে একটা সেগমেন্টেশন করে ভাগ করে ওদেরকে আবার রিটার্গেটিং একটা অ্যাড করে দিতে পারে। ঠিক আছে, একটু আগে আমরা রিটার্গেটিং নিয়ে একটু আলোচনা করে আসছি। এখন আসেন মেইনলি সবগুলার বেনিফিট কি। এটার সবগুলা যদি আপনি অডিয়েন্স সেগমেন্টেশন যদি ভালোভাবে করেন, আপনার মেসেজটা রাইট পিপলের কাছে যাবে, রাইট সময়ের ওই পিপলের কাছে পৌঁছাবে এবং আপনার নির্দিষ্ট প্রোডাক্টটা খুব ভালোভাবে সেল হবে। আশা করি সবাই অতটুকু বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আসেন যে আমরা একটু আলোচনা করি লাইক আমাদের এই যে এখানে যে মার্কেটিং স্ট্র্যাটেজির এখানে 5 নাম্বার যে ফরম্যাটটা আছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন। একজন কাস্টমার কিন্তু সঙ্গে সঙ্গে কনভার্ট হয় না। লাইক ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, ওর সামনে নিয়ে প্রোডাক্টটা দেখাই দিলেন, ও কি সাথে সাথে কিনবে? বিষয়টা এরকম না। ওকে আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানাইতে হবে। ঠিক আছে, আমরা একদমই যে প্রথমে কিনে ফেলবে এটা আশা করা বোকামি। কারণ আমরা যখন একজনের সাথে প্রথমে আমরা সাক্ষাৎ করি, তখনই ওর সম্পর্কে কিন্তু আমরা ভালোভাবে জানি না। তাই মনে করেন যে আমাদের গোপন কিছু কথা আছে, ওদেরকে আমরা খুব বলি না। যখন ওদের সাথে কন্টিনিউয়াসলি একটা আমাদের রিলেশনশিপ হয়ে যায়, দেন আস্তে আস্তে আমাদের যে গোপন কথাগুলো আছে বা আমাদের যে কথাগুলো আমরা সবাইকে সচরাচর বলি না, বাট ওদেরকে বলি। তো বিষয়টা হচ্ছে এরকম, একজন কাস্টমারকে আপনি সাথে সাথে ওর থেকে প্রোডাক্ট কেনার প্রত্যাশা করবেন না। আপনি ওকে আপনার প্রোডাক্টটা সম্পর্কে জানাবেন, ওইটার বেনিফিট কি ওইটা জানাবেন। দেন একটা পর্যায়ে আপনি আইসা ওকে পারচেস করার জন্য মানে ওকে পারচেস করার জন্য বলতে পারেন। ঠিক আছে, এখন আসেন যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা একটু আগে আলোচনা করে দিয়েছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটার মানে হচ্ছে কি, আপনি ব্র্যান্ডটাকে ওকে চিনাবেন। আপনি ভিডিওর মাধ্যমে দিতে পারেন অথবা পোস্টের মাধ্যমে দিতে পারেন, বাট আই হোপ আমি প্রেফার করবো আপনি ভিডিওর মাধ্যমে দেন। ঠিক আছে, তারপর আসেন যে কনসিডারেশনের মাধ্যমে আপনার যে পোস্টটা আছে বা আপনার যে প্রোডাক্টটা আছে, ওই প্রোডাক্টের প্রতি মানুষকে আগ্রহ করা, মানুষ কতটুকু আগ্রহ হচ্ছে ওইটা আপনি কনসিডার মানে বিবেচনা করা। ঠিক আছে, দেন তারপরে আপনি কি করবেন, কনভার্সন। লাইক যারা আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহ প্রকাশ করে, আপনার প্রোডাক্টের প্রতি ভালোভাবে জানে, ওটার উপকারিতা সম্পর্কে বুঝে, দেন ওরা কনভার্সনে যায় মানে অর্ডার করে অথবা ক্রয় করে। বিষয়টা হচ্ছে এরকম। মেইনলি কথা হচ্ছে এই স্টেজে আইসে আমরা অতটুকু বুঝতে পারি যে একজন কাস্টমার সঙ্গে সঙ্গে একটা প্রোডাক্ট ক্রয় করে না, ওকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদের একটা প্রোডাক্ট পারচেস করানো লাগে। ঠিক আছে, আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন, এই এই জায়গাটা আপনাকে মানে মেইনলি ভালোভাবে ফোকাস দিতে হবে যে ভাই আমার প্রথম টার্গেট সেল করা না, প্রথম টার্গেট হচ্ছে আমার প্রোডাক্টটাকে প্রচার করা। এটা যদি আপনি করতে পারেন, তো এই সেক্টরে আপনি মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনি পাবেন আমি আশা করি। ওকে, দিন শেষে আমরা সফল মার্কেটিং হলো এই 3 ধাপ যদি আপনি অনুসরণ করেন, আপনি ভালো একটা মার্কেটিং, ভালো একটা ফলাফল, ভালো একটা রেজাল্ট, অর্থাৎ আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি একটা কাঙ্ক্ষিত ফল পাবেন আশা করি ইনশাল্লাহ। তারপরে আসেন আমাদের 6 নাম্বার স্ট্র্যাটেজির মধ্যে আমরা 6 নাম্বারে যেটা রাখছিলাম একটু যদি আলোচনা করি,
কাস্টমার ট্রাস্ট অ্যান্ড রিলেশনশিপ বিল্ড আপ। কাস্টমারের ট্রাস্ট, লাইক ধরেন আপনার ওয়েবসাইট আছে, আপনার পেজ আছে, আপনার প্রোডাক্ট আছে, আপনি পেজের মধ্যে রেগুলার দৈনন্দিন পোস্ট করতেছেন, শেয়ার করতেছেন, হ্যাঁ, মানে বিজ্ঞাপন রান করাইতেছেন, অনেক কিছু করতেছেন, বাট কাস্টমার যখন কমেন্ট করে আপনি কমেন্টের রেসপন্স করেন না। কাস্টমার যখন ইনবক্স করে আপনি টাইমলি কাস্টমারকে সময় দেন না। কাস্টমারকে একটা মেসেজ দিয়ে আবার আরেকটা মেসেজ দেন 10 মিনিট পরে, ওই রকম করা যাবে না। যখন একজন কাস্টমার আপনার পোস্টে কমেন্ট করবে, ওকে সাথে সাথে বা সুন্দর একটা রেসপন্স করতে হবে, মানে রিপ্লাই করতে হবে। ইনবক্সে যারা মেসেজ দেয় ওদেরকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। এখানে হয় কি, অনেকেই দেখবেন প্রায় 500 থেকে 600 700 মেসেজ পায়, বাট অর্ডার কম। এখানে এইখানে আপনাদের যারা বিজনেস ওনার আছেন, এখানে অনেকেই এই ভুলটা করেন, যারা কাস্টমারকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন না। আপনারা সাপোর্ট দিলে আমরা আমাদের এজেন্সির পক্ষ থেকে কিভাবে কাস্টমারকে ম্যানেজ করতে হয় এইরকমভাবে আমরা একটা সিরিজ নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি আপনাদের ভালো একটা রেসপন্স পাই। ঠিক আছে, ওকে। তারপরে আসেন যে কাস্টমারকে আপনি প্রোডাক্টটা বিক্রি করেন, ওর কাস্টমার থেকে আপনি রিভিউ চাইবেন। বিকজ আপনি আজকে একটা ধরেন 10টা প্রোডাক্ট বিক্রি করলেন, 10জন মানুষের কাছে রিভিউ চাইবেন যে ভাই বা আপু আমার প্রোডাক্টটা কীরকম, বা আমার প্রোডাক্টটা নিয়ে আপনার কীরকম লাগছে, হ্যাঁ, আপনার ভালো হয়েছে নাকি কীরকম একটা আপনি আমাকে একটা ফিডব্যাক দেন বা আমাকে একটা রিভিউ দেন। ওই রিভিউটা দেওয়ার পরে আপনাকে যদি ভালো রিভিউ দেয়, অবশ্যই আপনার 10জনকে যখন বলবেন, 10জন আপনাকে রিভিউ দিবে না, এর মধ্যে 5জন দিবে। তো ওই 5জনের রিভিউটা আপনি আপনার পেজের মধ্যে শেয়ার করবেন, পেজের মধ্যে পোস্ট করবেন। দেন ওইগুলা দেখলে আরও 2জন কাস্টমার আপনার কনভার্ট হতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম, এখন কাস্টমারের ট্রাস্টনেস বাড়ানোর জন্য এগুলা খুব 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 দরকারি। আমি যে আলোচনা করতেছি সবগুলা কিন্তু আপনার একজন ই কমার্স উদ্যোক্তার মেনে চলা বাধ্যতামূলক ভাই। ঠিক আছে, এগুলো আপনার মানতে হবে। আপনি যদি ভালো এই সেক্টরে ভালো করতে চান, এই কম্পিটিশনের যুগে আপনি যদি ভালো একটা ফলাফল পেতে চান, এইগুলা মাস্ট বি দরকার। ওকে, তারপরে আসেন আমার আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইজান করেন। হ্যালো। আমি ক্যালকুলেটর কথা বলছিলাম যে আমার প্রোডাক্ট যদি অ্যাডাল্ট প্রোডাক্ট, তো আমি আমার পেজের এমন ভাবে আমার প্রোডাক্ট কিন্তু অরিজিনাল, মানে অথেন্টিক একটা প্রোডাক্ট। তো জি আমি আমার পেজের এমন একটা মানে মানে পেজটা একটা ব্র্যান্ডিং করতে চাই, জি যেমন ধরেন ডক্টর ইয়াসার খানের মতন। এর মানে কি আমি এরকম বিশ্বাসযোগ্যতা পেজ করতে গেলে আমার কি কি করণীয় বা কি কি মানে কি করণীয় বা ওকে ভাই, কি কি প্রয়োজন? ওকে ভাইজান, আমি আপনার উত্তরটা দিতেছি। এখন হচ্ছে আপনার কথা হচ্ছে আপনার পেজের এই যে ব্র্যান্ডটা খুব ভালোভাবে উপস্থাপন করার জন্য এই কি কি করতে পারেন, মেইন প্রশ্ন এটা না? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া করেন। আচ্ছা ভাইয়া, কাস্টমাররা অনেকেই ডেলিভারি চার্জ সহ, মানে এরা অর্ডার যখন ওদের বাসায় দিকে আসবে, এরা নগদ টাকা পেমেন্ট করতে চায়। অনলাইনে এদেরকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে বলে এরা রাজি হয় না। অনেকেই বলে টাকা মেরে দিবেন না। তো বিশ্বাসটা অর্জন করতে পারি না, এটা একটু বলবেন কিভাবে অর্জন করবো? ওকে, হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্ন হলো, ধরেন আপনি একজন কাস্টমার, ঠিক আছে, আপনি একটা পেজে গেলেন, ওই পেজে একটা প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে, ঠিক আছে, ধরেন, বাট ওই পেজে দেখলেন মাত্র 100টা ফলোয়ার আছে, তখন আপনার মাথার মধ্যে একটা বাড়ি দিবে না যে ভাই ওরা আমার টাকাটা নিয়ে নিতে পারে? দিবে? জি ভাইয়া, দিবে। অবশ্যই দিবে। এই কারণে কি করতে হবে, আপনার পেজটাকে খুব প্রফেশনালি সেট আপ করতে হবে, যাতে একজন মানুষ দেখলে মনে করে না ভাই এরা নিয়ে টাকা নিয়ে প্রোডাক্ট দিবে না, এটা কখনো হইতে পারে না। ওই যে আমি বললাম, আপনার সুন্দরভাবে লাইক ফলোয়ারগুলো সেট আপ করবেন, দেন আপনার পেজের লোগোগুলো সুন্দরভাবে দিবেন, হ্যাঁ, নামটা খুব প্রফেশনালভাবে দিবেন, তারপর আপনার পেজটাকে খুব রেগুলারলি পোস্ট করবেন, কাস্টমারের রিভিউগুলো শেয়ার করবেন। দেন আপনি যদি রেগুলারলি পোস্ট করেন, কাস্টমার রিভিউগুলো শেয়ার করেন, তখন কোনো মানে যে কাস্টমার আপনার প্রোডাক্টটা নিতে আগ্রহী, ও কখনো বলবে না যে ভাই আপনারা টাকা মেরে দিবেন কিনা। আমরা তো অনেক লোকের সাথে কাজ করতেছি, মানে অনেককে অনেক অ্যাডভাইস দিতেছি, ইনশাল্লাহ আমাদের অ্যাডভাইসে অনেকেই অনেক দিক পরিবর্তন করে, এখন বর্তমানে ভালো রেজাল্টে আসছে। ওকে, আরেকজন ভাই আমার প্রশ্নটা। জি জি, আমি আপনার হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতেছি। আপনার প্রশ্নটা ছিল যে আপনার ব্র্যান্ডটাকে কিভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এটাই তো? ওকে, হ্যাঁ, হ্যাঁ, দেখেন, আপনার প্রথমত আপনি যখন একদম ছোট ছিলেন তখন কিন্তু আপনি হাঁটতে পারতেন না, পারতেন না, না? না।
একদম হাঁটতে পারতেন না, বাট আস্তে আস্তে হাঁটাটা শিখছেন। তো বিষয়টা, ব্র্যান্ডের বিষয়টা এরকম যে আপনি একেবারেই যে একদম হাই লেভেলে নিয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। একটা সময় আমরা কিন্তু সবাই দারাজকে চিনতাম না, চিনতাম? দারাজকে কিন্তু না, না। চিনতাম না। দারাজকে কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে এই পর্যন্ত এখন সবার মুখে দারাজ। আপনারা যদি দেখেন, আমরা ছুতুটিকে লাক্সের একটা বিজ্ঞাপন দেখে আসতেছি, বাট এটা এখনো দেখতেছি, দেখতেছি না? হুম। এখনো কিন্তু লাক্সের বিজ্ঞাপন দেখতেছি। ওরা কি করে, ওরা কাস্টমারের সাথে মানে মনে রাখে যে ভাই তুমি এই বিজ্ঞাপনটা সবসময় দেখো, আমার প্রোডাক্ট কেনার দরকার নাই, আমার যে একটা ব্র্যান্ড আছে ওইটা তুমি একটু মনে রাখো। মেইনলি বিষয় হচ্ছে মনে রাখো। এইটা। এখন কথা হচ্ছে, আপনার যদি ব্র্যান্ডের পরিচিতি আপনি বাড়াতে চান, অবশ্যই অবশ্যই আপনার পেজটা প্রফেশনাল ভাবে রাখবেন, ভালো ভালো ফলোয়ার রাখবেন, রেগুলার পোস্ট করবেন, দেন সুন্দরভাবে কাস্টমারের সাথে আলোচনা করবেন, কাস্টমারের রিভিউগুলো শেয়ার করবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের দিকে একটু ফোকাস করবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে বিস্তারিত জানানোর জন্য। ওই যে আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, মনে আছে? যে অনেকগুলো স্ট্র্যাটেজি হ্যাঁ, কন্টেন্টের মধ্যে বলছি যে আপনি প্রমোশনাল আকারে ভিডিও রেডি করবেন, এডুকেশনাল আকারে ভিডিও রেডি করবেন, দেন আপনি আরো কিছু যে কাস্টমারের ফিডব্যাকগুলো উপস্থাপন করবেন, যাতে আপনার কাস্টমারের কাছে আপনার ব্র্যান্ডটা খুব পরিচিত এবং খুব বিশ্বাসযোগ্য হিসেবে ইয়ে হয়, ঠিক আছে, মানে গ্রহণযোগ্য হয়। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন ছিল জি ভাইজান করেন। যে এটা যদি মনে করো কাস্টমার তো মনে করো একটা জিনিস খাওয়ার পরে মনে করো যে মানে ম্যাক্সিমাম তো 2-3 দিন সময় লাগে একটা মানে পজিশন বলতে বা প্রোডাক্টের কত। তো আমি মানে এইরকম একটা বিশ্বাসযোগ্যতা এই পেজ বানাতে গেলে ম্যাক্সিমাম তো 5-6 মাসের প্রয়োজন হবে। সো 5-6 মাস পরে আমি $1 আসলে কতটা অর্ডার কনফার্ম করতে পারবো? যদি আপনার পেজ সম্পর্কে মানুষ অবগত জানে এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে যদি মানুষ জেনে থাকে, দেন আপনার পার ডলারে আমি বলতে পারি, আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, দেন আপনার পার ডলারে 2 থেকে 3টা সেল আনা মানে একদম ইজি, ঠিক আছে। বাট আর ওই যে আর ল্যান্ডিং পেজের ক্ষেত্রে লেন্ডিং পেজ এবং ওয়েবসাইট সেম, পার্থক্য না। বাট লেন্ডিং পেজ আমি ওই যে একটু আগে বললাম, আপনারা একটা প্রোডাক্ট 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, বাট ওয়েবসাইট একদম স্টোর আকারে রাখা দেন। লেন্ডিং পেজের ক্ষেত্রে মানে লেন্ডিং পেজের যদি হোপফুলি একটু ভালো রেজাল্ট আসতে পারে যদি আপনি 1 বা 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো বিষয়টা মেইনলি বিষয়টা হচ্ছে আপনার আপনার ব্র্যান্ডটাকে সবাইকে চিনাতে হবে, ঠিক আছে। এই জন্য দেখা গেছে হ্যাঁ, হ্যাঁ। আপনি এজ এ বিজনেসম্যান হিসাবে সময় পান না, আপনি বিজনেসম্যান, আপনার সব দিক দেখতে হয়, মানে ভালো কোনো ইয়ে পাচ্ছেন না, মানে সময় পাচ্ছেন না, লাইক ধরেন আপনি কাজটা ঠিকভাবে প্রপারলি করতে পারছেন না। এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন এজেন্সি আছে, ভালো ভালো এজেন্সি আছে, আমাদের এজেন্সি আছে, হাই কোয়ালিটি, আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের প্রয়োজন স্বার্থে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা অলরেডি এই জি মোটামুটি যদি মনে করেন যে 2 দিন পরে পরে, কারণ এটার প্রোডাক্ট তো সবই তো আর মানে একসাথে রিভিউ দেওয়া না, এটা তো আস্তে 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 একটা ব্র্যান্ডিং করা লাগবে। জি সো আমি মানে এটা ব্র্যান্ডিং করতে গেলে মনে করেন কয় মাস সময় লাগতে পারে? আচ্ছা, একটা ব্র্যান্ডিং এর পিছে যদি আপনি আনুমানিক 2 থেকে আড়াই মাস টাইম নেন, এটা অর্গানিক এবং পেড দুইটা একত্রিত ভাবে, ঠিক আছে, দেন আপনার একটা ব্র্যান্ড আপনার মানে আই হোপ যারা আপনার সেম প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের থেকে উপরের লেভেল আপনার ব্র্যান্ডটা চলে যাবে। না, 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 আমি একবার সম্পূর্ণ ইউনিক, আমি কোনো কেউরটা কপিও করছি না বা আমি কেউর প্রোডাক্ট বিক্রি করি না, সম্পূর্ণ ইউনিক। ঠিক আছে, ইউনিক হলেও কোনো সমস্যা নেই, আপনার দেখা গেছে মাস, 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে ওভারঅল একদম আপনি উপরে চলে যাবেন, ঠিক আছে, কোনো সমস্যা না। আস্তে আস্তে সবকিছু আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ, একটা। ওই যে বললাম যে প্রথম সিঁড়িতে পা না দিয়ে আপনি দ্বিতীয় সিঁড়িতে উঠতে পারবেন না, বিষয়টা হচ্ছে এরকম। আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি যদি মানে আপনার মেইন ফোকাস থাকে যে আমার ব্র্যান্ডটাকে আমার দাঁড় করাতে হবে, নট প্রোডাক্ট সেল। প্রথমে আমার প্রোডাক্ট সেলের চিন্তাধারা আনাই যাবে না ভাই। আমার ব্র্যান্ড যদি থাকে তো প্রোডাক্ট হাজার হাজার প্রোডাক্ট সেল হবে। তো বিষয়টা হচ্ছে জি, এরকম জি। যে কাস্টমারের আগে কাছে আগে দিলে বিশ্বাসযোগ্যতা। জি জি অবশ্যই আগে যে কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জন, দেন আপনি প্রোডাক্টের সেল। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চন আছে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আব্দুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওকে কোনো আমার একটা পেজ আছে, জি আমি চাচ্ছি যে ল্যান্ডিং পেজ তৈরি করতে, বুঝছেন? জি সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ তৈরি করবো নাকি ওয়েবসাইট তৈরি করলে ভালো হবে? আপনার প্রোডাক্ট কি রকম আছে, মানে প্রোডাক্ট কয়টা? গ্যাজেট আইটেম, ও আচ্ছা, আমি প্রোডাক্ট আছে আমি এক্ষেত্রে পাঁচ আপনাদেরকে ছয়টা প্রোডাক্ট। আমি আমার কথা শুনে, এক্ষেত্রে আমাকে সাজেস্ট, আমি আপনাকে সাজেস্ট করবো আপনার ওয়েবসাইটে থাকুক ল্যান্ডিং পেজে থাকুক,
ঠিক আছে? আপনার যদি ওয়েবসাইটে অনেকগুলো গ্যাজেট আইটেম, যেহেতু আপনার প্রোডাক্ট যদি বেশি হয়, দেন ওয়েবসাইট মাস্ট বি লাগবে। একটা ল্যান্ডিং পেজ আপনি অনেকগুলো প্রোডাক্ট সেল করতে পারবেন না। তো দেখা গেছে ওই ওয়েবসাইটে যখন আপনার ভালো ভালো প্রোডাক্টগুলো সেল হবে, ওইগুলাকে ল্যান্ডিং পেজে নিয়ে আসবেন। ল্যান্ডিং পেজ আইনে আপনি অ্যাড ক্যাম্পেইন চালাবেন। ঠিক আছে? ল্যান্ডিং পেজে সর্বোচ্চ কয়টা প্রোডাক্ট রাখা যায়, সেল করা যায়? ল্যান্ডিং পেজে আপাতত আমি এমনি প্রেফার করে 4-5টা রাখতে পারেন, বা 3। এমনিতে ল্যান্ডিং পেজ মূলত কম্বো আকারে দেওয়া হয়, বুঝছেন? মানে সিঙ্গেল প্রোডাক্ট জি। অর কম্বো, লাইক ধরেন 2-3টা প্রোডাক্ট একত্রিত করে দেন ওইটা দেওয়া হয়। আপনি চাইলে একটা রাখতে পারেন, 2-3টা রাখতে পারেন, বাট বেশি রাখা আমরা প্রেফার করি না। যার কাছ থেকে নয়েজ আসতেছে একটু কাইন্ডলি চেক দেন। ঠিক আছে, আমরা রাখতে ইনশাআল্লাহ দেবো। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি বলতে পারেন। আচ্ছা, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, জাস্ট নর্মালি যতটুকু আলোচনা করছি, আপনাদেরকে ব্র্যান্ড কিভাবে প্রচার করবেন ওইগুলা দেখাইলাম, দেন অ্যাডের স্ট্র্যাটেজিগুলো কিভাবে মানে ব্যবহার করবেন ওইগুলা দেখাইলাম। এই সম্পর্কে আপনাদের মতামত কি? মানে আপনারা এই 2টা ক্লাসে মোটামুটি কতটুকু জানতে পারছেন আমাদের সম্পর্কে একটু বলবেন। দেন আমাদের আরেকটা ক্লাস আছে যেখানে আপনারা আরো ডিটেলসে আরো মানে লাইভ ক্যাম্পেইনে আপনাকে দেখানো হবে। ঠিক আছে? আপাতত 2টা ক্লাসের উপর মোটামুটি একটু আপনাদের আউটপুটগুলো আমি জানতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ভাইয়া অনেকে প্রাইস জিজ্ঞেস করে আর কোনো মেসেজ দেয় না। এদেরকে যদি এই যদি কম দামেও দিই, এরা তাও বলে আরো কম করেন, আরো কম করেন। এত কম করলে ভাই লাভ তো হবে না। না, এটা কিভাবে? অবশ্যই হবে না। আপনি একজন ওই ই-কমার্স উদ্যোক্তা, আপনি কখনো প্রোডাক্ট লসে তো বিক্রি করবেনই না। এখন কথা হচ্ছে, এই কাস্টমারগুলোকে ম্যানেজ করার বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। কিভাবে আপনারা ওরে মেসেজ করলে বা কিভাবে আপনারা বললে ওই কাস্টমারগুলা খুব মানে রাজি হতে পারে বা ভালো একটা আউটপুট দিতে পারে, ওই রকমভাবে অনেকেই আছে। আপনাদের সাড়া পেলে, ভালো একটা সাড়া পেলে আমরা ওই রকম একটা সিরিজ নিয়ে আসবো ইনশাল্লাহ, কিভাবে ই কমার্স কাস্টমার ম্যানেজ করবেন। ঠিক আছে? তো এখন জি আমি ভাইয়া। যদি আপনাকে সংক্ষেপে বলি, ওই কাস্টমারগুলোকে আপনারা কি করবেন। প্রথমত আপনারা যে ভুলটা করেন সবাই, যারা যে প্রোডাক্টের মানে প্রোডাক্টের যে কন্টেন্টটা সাজান, ওই কন্টেন্টটা সাজানি হয় না। লাইক ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন, ওই প্রোডাক্টের উপকারিতা কি, ওই মানে আপনার অডিয়েন্সকে ওইটা বোঝাতে হবে যে ওই প্রোডাক্ট ছাড়া ওই অডিয়েন্স চলতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? মানে জি আপনি ভাইয়া। যে প্রোডাক্টটা এক্সপ্লেনেশন করতেছেন বা যে প্রোডাক্ট আপনি এক্সপ্লেইন করতেছেন, ওই প্রোডাক্টটা নিয়ে মানুষকে বোঝাতে হবে যে ভাই তুমি এই প্রোডাক্টের অডিয়েন্স, তুমি যদি এই প্রোডাক্ট না নাও তাহলে তুমি আর মানে তোমার চলাই অসম্ভব। এরকম ভাবে কন্টেন্ট মেক করতে হবে। বাট আপনারা অনেকে দেখি ভাই কন্টেন্ট মেক করেন একটা রিলস আকারে, একটা মিউজিক দিয়ে, এবং অনেকে কন্টেন্ট মেক করেন কোনো রেশিও ঠিক থাকে না, মানে অনেক ইস্যু। তো এই ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। বাট আপনাদের ভাই, সাপোর্টটা একটু প্রয়োজন। মানে কন্টেন্টের বিষয়টা আমার একটু মানে ইয়াটা ছিল, মানে একটা কথা ছিল আর কি। জি ভাইজান বলেন। মানে কন্টেন্টটা আমি মূলত এরকম বানাই যে ডাইরেক্ট লাইভ, যে একটা আমি তো যেহেতু অনলাইন ভিডিও করি, সো অনলাইনে আমার একটা রিভিউ দেওয়া দরকার। সো আমি অনলাইনে রিভিউটা নেওয়ার পরে আমি মানে প্রশ্ন করি যে কাস্টমারদের প্রশ্ন করি যে আপনার কি কি সমস্যা ছিল, মানে সব কিছু বলার পরে আমি লাস্টের যে ইন্ট্রোটা আছে, লাস্টের যে ইন্ট্রো, জি আমি বলি যে আপনাদের যদি প্রোডাক্টটা খুবই প্রয়োজন হয় তাহলে আমাদের প্রোডাক্টে খুবই সীমিত, আপনারা পারচেস করতে পারেন। তো আমার কথা লাগে, আমার প্রোডাক্ট যদি ভালো হয় তারা আরো বেশি টাকা দিয়ে নেওয়ার অ কারণ আমার কথা হলো আমার প্রোডাক্টে এমন ভাবে আমি রিপ্রেজেন্ট করবো যে কাস্টমারের দরকার, আমার কোনো কাস্টমার দরকার না। হ্যাঁ হ্যাঁ, মেইনলি বিষয় হচ্ছে এইটা, আপনার ওইটাই বুঝাইতে হবে যে কাস্টমার ভাই, তোমাকে আমার দরকার না, আমার প্রোডাক্ট তোমার দরকার। আমি ওইটাই একটু হ্যাঁ, আগে হ্যাঁ, হ্যাঁ। বললাম। তারপরে আরেকটা জিনিস, মানে ওই অনলাইনে একটা জিনিস আমি খেয়াল করলাম যে এই যে প্রোডাক্ট মানে মার্কেটিং একটা সেল দেওয়ার জন্য মানে অনেক মানে এই প্রাইসটা অনেক কমাইলায়, যে কারণে প্রোডাক্টের ভ্যালুটা কমে যায়। এই জিনিসটা আমি খুব খেয়াল করে দেখলাম।
জি জি, অনেক ই কমার্স উদ্যোক্তারা আছে, তারা কি মনে করে যে প্রাইস কমাই দিলে আমার প্রোডাক্টটা বেশি সেল হবে, বাট বিষয়টা এরকম না। আপনি যতক্ষণ দেখেন একটা প্রোডাক্টের দাম যখন আপনি 2,000 টাকা থাকে, ঠিক আছে, হঠাৎ করে এটা যদি আপনি 1,000 টাকা নিয়ে আসেন, তখনও কিন্তু কাস্টমারের মনে একটা ধারণা হবে ভাই এটা নকল প্রোডাক্ট, হবে না? হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা হ্যাঁ, অবশ্যই। আমরা বাঙালি, আমাদের ভিতরে চিন্তাধারা ঢুকতে বেশি সময় লাগে না। তো ওই আপনি এজ এ কন্টেন্ট মেকার, আপনি এজ এ বিজনেস ওনার, আপনার ওইটা মেইনলি ফোকাস করতে হবে যে কাস্টমার ভাই তোমাকে আমার দরকার না, আমার প্রোডাক্ট তোমার দরকার, ওই রকম ভাবে কাস্টমারের কাছে আপনি ফুটাই তুলবেন। দেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর অবশ্যই আপনার পেজের কোয়ালিটি গুলা, পেজের নিয়মিত পোস্ট করা, আচ্ছা অ্যাক্টিভলি। ভাই, আমার একটা প্রশ্ন। জি জি, বলেন। মার্কেটিং করতে গেলে হচ্ছে আপনার ভিডিওটা কেমন হইতে হবে? ওকে, এইটা একটা মেইনলি, এটা একটা খুব ভালো একটা কোয়েশ্চন যে ভিডিওটা কেমন হবে। ইদানিং দেখা যাচ্ছে কি অনেকে আপনারা পোস্ট দিয়ে রান করেন বা ছবি দিয়ে রান করেন। এখন কথা হচ্ছে লাস্ট আপডেটে ফেসবুকে একটা অপশন নিয়ে আসছে, ফেসবুক এজ এ কন্টেন্টটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আপনি এজ এ ই কমার্স বিজনেসম্যান, আপনি একজন ই কমার্স উদ্যোক্তা, যেই হন না কেন, আপনার কন্টেন্টটা খুব ভালো থাকা দরকার। আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে আপনি জাস্ট ছবি দিয়ে যেটা 2007 সাল থেকে চলছিল ওইটাই যদি এখনো 2025 এসে অনুসরণ করেন, তাইলে ভাই কেমনে হবে? ঠিক আছে, আপনারও ফেসবুকের মতো আপডেট হইতে হবে। ফেসবুক চাইতেছে ভালো কন্টেন্ট দাও। ভালো কন্টেন্ট মানে কি, তুমি হাই কোয়ালিটি একটা ভিডিও দাও, যে ভিডিওতে তোমার মানে খুব সুন্দরভাবে এক্সপ্লানেশন করে দেওয়া হবে। ঠিক আছে, মানে তোমার প্রোডাক্ট সম্পর্কে খুব বিস্তারিত মানুষকে জানিয়ে দেওয়া হবে। লাইক ধরেন আপনি ওই উদ্যোক্তা আছেন, আপনি সময় পাচ্ছেন না বা ভিডিও মেক করার সুযোগ পাচ্ছেন না, বা আপনি ক্যামেরার সামনে ঠিকভাবে কথা বলতে পারবেন না, এরকম যদি সমস্যা থাকে, তো আপনি একজন প্রফেশনাল যারা ভিডিও নিয়ে কাজ করে বা প্রমোশনাল ভিডিও তৈরি করে তাদের সাথে কথা বলুন। মানে ভাই আপনার ই কমার্স বিজনেস আছে মানে ভালো একটা কন্টেন্ট থাকতে হবে। এখন আপনি চাইলে বিভিন্ন এজেন্সি আছে, আমাদের আব্দুল্লাহ বুস্ট এজেন্সি আছে, যারা বিভিন্ন প্রমোশনাল ভিডিওর সার্ভিস দিয়ে থাকে খুব হাই কোয়ালিটি ভাবে। তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, একদম রিজনেবল প্রাইসে আপনার সাথে মানে করে দেওয়া হবে ভিডিওগুলা, কোনো সমস্যা নেই। এই যে আপনি যদি ভালো কন্টেন্ট দিতে চান, অবশ্যই অবশ্যই এখন কন্টেন্টের মধ্যে ভিডিও ইনক্লুড রাখা বাধ্যতামূলক। ভাইয়া ওই কন্টেন্টের বিষয়টা ওই লাগে হাই কোয়ালিটি বলতে কিরকম, মানে হাই কোয়ালিটির কোয়ালিটি, কোয়ালিটির মধ্যে হ্যাঁ আমি কোয়ালিটি। আমি আমি বিষয়টা খুলে বলি। জি মানে সম্পূর্ণ ন্যাচারালি যদি ভিডিওটা কোনো আপলোড করি, তো এই ন্যাচারালি ভিডিওটা মানে মানুষের প্রতি কতটুকু বিশ্বাসযোগ্যতা হতে পারে? আচ্ছা, আপনি প্রথমত কথা হচ্ছে এখন কিন্তু মানুষ স্মার্ট, মানে মানুষ আগের মতো আর হতে না সব সময় মানে স্ক্রিনের মধ্যে থাকে, মানে স্ক্রিনের মধ্যে হাই কোয়ালিটি জিনিসগুলা দেখে অভ্যস্ত। আমি কি বুঝাইতে পারছি? মানে হাই কোয়ালিটি ধরেন যে গ্রাফিক্স, অ্যানিমেশন বলেন, এগুলা দেখে মানে মানুষ অভ্যস্ত। যে কারণে ন্যাচারাল কিছু গেলে বা ন্যাচারাল কোনো কনটেন্ট গেলে ওইগুলাতে মানে তেমন আকর্ষিত বর্তমানে আর তেমন হচ্ছে না, যেটা আমাদের অ্যানালাইসিস থেকে আমরা পাইছি। তখন যখন আমরা আমরা অনেকের এই ভিডিও নিয়ে কাজ করেছি, যাদের ভিডিও আমরা খুব সুন্দরভাবে মানে এক্সপ্লানেশন করে দিছি, তারা দেখছি মানে আগের তুলনায় বা ন্যাচারাল ভিডিওর তুলনায় ভালো হিউজ একটা রেজাল্ট ভালো পাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম, এখন আপনার অডিয়েন্স বুঝে আপনাকে কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে। আমার অডিয়েন্সটা মূলত মানে ম্যাক্সিমাম 30+, 30, 32, 35+। ওকে, তো সেই ক্ষেত্রে সমস্যা নাই, সেই ক্ষেত্রে মনে করেন যে প্রমোশনাল ভিডিও মেক করতে পারেন বা ন্যাচারালি ভিডিও দিয়ে যদি আপনি ভালো রেজাল্ট পান। না যদি মনে করেন না ভালো রেজাল্ট পাই না, তাহলে আপনি প্রমোশনাল ভালো ভিডিওর দিকে যাবেন। এটা এজ এ আপনি উদ্যোক্তা হিসেবে যদি মনে হয় যে না আপনি ভালো রেজাল্ট পাইতেছেন, দ্যাটস এনাফ। বাট আপনার যদি মনে হয় না ভালো রেজাল্ট পাচ্ছি না, তাহলে আপনি ওইদিকে ফোকাস করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, জি যে অনেকে কন্টেন্টের মধ্যে মানে অটো মানে অটো লাইক, অটো রিয়েক্ট, তারপরে কমেন্ট, যে পজিটিভ কমেন্ট আছে না, হুম। এগুলা মানে আসলে পারচেস করে, এটা আসলে কতটুকু মানে এ- জরুরি বা কতটুকু মানে? এইটা আমি বলি, এটা আমি প্রথম ক্লাসে একটু বলেছিলাম, বাট এখন একদম ক্লিয়ার করে বলতেছি। আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হন বা যে কোনো কিছু নিয়ে বিজনেস করেন, আপনার ও টু লাইক, ও টু ফলোয়ার এগুলা নেওয়া মানে আপনার পেজটাকে আপনি নিজের হাতে ধ্বংস করে দিয়েছেন। মানে আপনি যখন 10,000 15,000 ও টু লাইক বা ও টু ফলোয়ার নিবেন, দেন ফেসবুক কিন্তু এখন আর আগের মতো নাই। ফেসবুক ফুললি এখন এআই কন্ট্রোল, ফেসবুক সব কিছু বুঝে। ঠিক আছে,
আপনি অটো লাইক নিতেছেন কিনা রিয়েল লাইক নিতেছেন, ফেসবুক সব বুঝে। যখন ফেসবুক দেখে যে না আপনার পেজের মধ্যে অটো লাইক আছে বা অটো ফলোয়ার আছে, হ্যাঁ ফেক ফলোয়ার আছে, ওইগুলো যখন ফেসবুক আইডেন্টিফাই করতে পারে, তো তখন আপনি যদি একটা বিজ্ঞাপন রান করেন, ওই বিজ্ঞাপনের ভাই কোনো রেজাল্ট ফেসবুক দিবে না। ঠিক আছে, মানে ভালো কোনোভাবেই আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন না। তো এই কথাতে আপনি কি বুঝলেন? আপনার কি অটো লাইক নেওয়া উচিত বা অটো ফলোয়ার নেওয়া উচিত? কোনোভাবেই উচিত না। কখনো না আপনারা, না না, কোনো প্রয়োজন নেই। আপনার যদি অর্গানিক ফলোয়ার 200 থাকে, তাও আপনারা মানে ফেক ফলোয়ার নেবেন না, 200 দিয়ে কাজ চালাবেন। বাট ফেক ফলোয়ার কখনো নিয়ে নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারবেন না। আচ্ছা, আমার ওই যে যদি মানে আমার পোস্টে কোনো রিয়েক্ট না থাকে, কোনো কমেন্ট না থাকে, তাহলে আসলে আমার মানে পেজে কি মানুষে বিশ্বাসযোগ্যতা করবে? আচ্ছা, প্রথমত কথা হচ্ছে কমেন্ট থাকবে না কেন? আপনার পরিচিত মানুষ আছে না, ওদের মাধ্যমে আপাতত প্রথম কমেন্ট ইন্টারাকশন ঘটান। দেন যখন ফেসবুক দেখবে আপনার পোস্ট গুলাতে কমেন্ট হইতেছে, ভালো এঙ্গেজ হইতেছে, দেন ফেসবুক কি করবে, আপনার আরো অডিয়েন্সের কাছে ফেসবুক নিজে থেকে প্রেফার করবে। দেন ওরাও কমবে, মানে আস্তে আস্তে নিজের স্ট্র্যাটেজি গুলো নিজে অ্যাপ্লাই করবেন। মানে একদমই বুঝতে যে পারছি। কমেন্ট আসে না দিকে আপনি কারোর দিয়ে কমেন্ট করাবেন না, বিষয়টা এরকম না। আপনার আমার পরিচিত অনেকেই আছে, তো আপনি একজন ই কমার্স বিজনেসম্যান, আপনার আরো পরিচিতি থাকা উচিত। তো দেখা গেছে আপনি বললেন যে ভাই আমি একটা পোস্ট করছি, একটা লাইক কমেন্ট দাও, কয় মিনিটের ব্যাপার, 1 থেকে 2 মিনিটের ব্যাপার। তো তো বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, এখন কি আর কারো কোয়েশ্চন আছে? আচ্ছা, মেইনলি এখন আমি আরেকটা নিতে চাই, রিভিউ নিতে চাই। আপনারা একটু বলেন, আমাদের এই গতকালকের ক্লাস আর আজকের ক্লাস, দুইটা ক্লাসে আপনারা কিছু শিখতে পেরেছেন? মানে আপনাদের কি মনে হয় আমাদের আলোচনা কতটুকু ছিল? আমরা বলতেছি নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত এবং লাইভ কিছু জিনিস দেখানো হবে আপনাদের। ঠিক আছে, জি ভাই, অনেক বুঝতে পেরেছি, অনেক। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এইভাবে আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ ফ্রিতে অনেক অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, আমাদের আমাদের মেইনলি কথা হচ্ছে যারা ই কমার্স উদ্যোক্তা আছে তারা কেউ যেন ব্যর্থ না হয়। মানে আমাদের সাথে যারা কানেক্টেড থাকে অন্তত তারা যাতে ই কমার্স জগতে রাজত্ব করতে পারে, ই কমার্স জগৎটাকে লিড করতে পারে, এরকম একটা ধারণা নিয়ে আমাদের আব্দুল্লাহ বুস্ট এজেন্সি আপনাদের সাথে যাত্রা শুরু করেছে। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে। ঠিক আছে, এই বলে আমাদের আজকের দ্বিতীয় ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।